নমস্কার। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডে 2। আজকে আপনাদের যে ঘটনাটা আমি শোনাবো, এই ঘটনাটা আমার কালেক্ট করা একটা ঘটনা। একটা দিদির কাছ থেকে শোনা ঘটনা। যে দিদির কাছ থেকে ঘটনাটা আমি শুনেছি, সেই দিদির এখন বিয়ে হয়ে গেছে। ওনার একটা বাচ্চা 7-8 এ পড়ে। কিন্তু আমি যখনকার ঘটনাটা বলছি, তখন দিদি কলেজ স্টুডেন্ট ছিলেন। মোস্ট প্রবাবলি আমি দিদিকে টাইমিংটা জিজ্ঞাসা করেছিলাম, দিদি ঠিক মনে করতে পারেননি। উনি আমাকে 2002, 3 কি 4 এই দুটোর মধ্যেখানে বলেছেন যে হয় 2003 হবে নয় 2004 হবে। তো আমি ঘটনাটা যে সময় বলছি, সেই সময় মানে ওনার বাবারা, মানে দিদির যে বাবা, তারা 5 ভাই ছিল এবং সবাই একটাই বাড়ির মধ্যে থাকতো। সবার সেপারেট আলাদা আলাদা রুম ছিল, যে যার বিয়ে হয়ে গেছে নিজের মতো, কিন্তু সবাই একটাই বাড়ির মধ্যে আলাদা আলাদা রুমে থাকতো। আর দিদির যে ঠাকুরদা আছে, ওনারা ছিলেন 2 ভাই। যে বড় ভাই, ওটা হচ্ছে দিদির ঠাকুরদা, মানে ওনার হচ্ছে 5টা ছেলে। আর যে ঠাকুরদার যে ভাই ছিলেন দিদির, ওনার কোনো বেবি ছিল না। উনি আর ওনার ওয়াইফ থাকতেন। আর উনি যে মানে দিদির বাবার যে কাকা, সেই কাকা নেভিতে চাকরি করতেন। তো ওনার মোটামুটি উনি যখন ওনার কোনো বেবি ছিল না, ওনার যা কিছু ছিল প্রপার্টি, যা কিছু গয়নাগাটি ওনার ওয়াইফের, উনি যখন বেঁচে ছিলেন, মানে যখন রিটায়ার করে গেছেন, তখন উনি বলেছিলেন সব ভাইদের ডেকে, মানে যে মানে ভাইয়ের যে বড় ভাইয়ের যে সমস্ত বাচ্চারা আছে, তাদেরকে উনি ডেকে বলেছিলেন যে আমার তো পরবর্তীতে কেউ নেই, তো আমার মৃত্যুর পরে যা কিছু সব আমার ওয়াইফের, আর আমার ওয়াইফের অবর্তমানে যা কিছু সব তোরা নিজেদের মধ্যে ভাগ করে নিস। তো এই কথাটা যখন উনি বলেন, তখন তার কিছুদিন পরেই উনি এক্সপায়ার করে যান। ওনার এক্সপায়ার করার কিছু বছর পর ওনার যিনি ওয়াইফ আছে, উনিও এক্সপায়ার করে যান। তো ওনার কথা মতো ওনার ওয়াইফ যখন এক্সপায়ার করে যায়, তখন ওনাদের যা কিছু ছিল, সোনা গয়না, যা থালা বাসন ছিল, যা জামা কাপড় ছিল, যা প্রপার্টি যা কিছু ছিল, সব কিছু 5 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায়। এবং যে দিদিটার কথা বলছি, এই দিদিটার বাবা ছিলেন, যে ভাইটার 5 যে মানে এই দিদিটার যে ঠাকুরদা, ওনার যে 5 ছেলে, 5 ছেলের মধ্যে এই দিদিটার বাবা ছিলেন সবার বড়। তো এই দিদিটার বাবা ভাগে পায় যে ঘরটার মধ্যে ওনার মানে দিদিটার বাবার কাকা কাকিমা যে ঘরটার মধ্যে থাকতেন, ওই ঘরটা ওনারা ভাগে পান। তো যখন মারা যাওয়ার পরে যখন পুরোহিত বলে যে 13 দিনে ঘাট কাজ সমস্ত কিছু করতে হবে, তখন দিদিটারা ডিসাইড করে যে যে ঘরটার মধ্যে ওনারা পেয়েছেন যে ঘরটা, সেই ঘরটার মধ্যেই পুজো হবে, মানে শ্রাদ্ধের যা কাজকর্ম সবকিছু ঘরটার মধ্যেই করা হবে। তো সেই জন্য দিদি সেই ঘরটাকে ওই কাজের কিছুদিন আগে পরিষ্কার করবে বলে সেই ঘরটার মধ্যে যায়। এর আগে যতদিন মারা গেছে ততদিন ঘরটা তারপর থেকে বন্ধ ছিল, 6-7 দিন 8 দিন মতো ঘরটা বন্ধই ছিল। কিন্তু যেহেতু কাজ হবে ঘরটার মধ্যে, সেহেতু দিদি যায় ঘরটা পরিষ্কার করবে বলে। তো এর মধ্যে একটা জিনিস আছে, যেটা হচ্ছে দিদিটার খুব বড় লম্বা ঘন চুল ছিল, মানে একদম হাঁটু ছাড়িয়ে চুল ছিল। আর দিদিটা ওনার খোপা করতো যখন, এরকম বড় খোপা হতো। এখন তো বিয়ে হয়ে গেছে, বেবি হয়ে গেছে, ওনার এখন অনেকটা চুল ঝরে গেছে, কিন্তু যখন ওনার আইবুড়ো বেলায় ছিলেন, তখন ওনার চুলের লেন্থটা, ঘনত্বটা খুব বেশি ছিল। উনি যখন যান একটা ঘরের মোটামুটি চুড়িদার পরে, আর চুলটা হাত খোপা করে নিয়ে উনি ঘরের মধ্যে ঢোকেন ঘরটা পরিষ্কার করতে। ঘরটা ঝাড় দেন। ঝাড় দেওয়ার পরে উনি যখন বসেন ঘরটা মুছবেন বলে, তখন বালতি নেতা নিয়ে বসেছেন ঘরটা মুছতে। যখন মুছতে মুছতে না, কোনো একটা কারণে ওই খোপাটা খুলে যায়। খুলে গিয়ে পুরো পিঠে চুলটা ছড়িয়ে যায়। তো দিদি ভাবে যে এত লম্বা চুল, ঘরটা পুড়ছে যেহেতু, জল চারিদিকে, এইভাবে তো পচে যাবে না। দিদি উঠে গিয়ে হাতটা ধুয়ে ঘরে এসে ভালো করে চুলটাকে আবার বেঁধে নিয়ে হাত খোপা করে দিয়ে আবার ঘরটা মুছতে বসে। ঘরটা পরিষ্কার হয়ে যায়। ঘরটা পরিষ্কার হওয়ার পরে দিদি সব মানে কাজকর্ম সবকিছু কমপ্লিট করার পরে ওখান থেকে দিদি নিজের ঘরে চলে আসে। নিজের ঘরে আসার পর দিদি রাতের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করার পরে দিদির মনে হয় রাত্রিবেলা যে শরীরটা খুব উইক লাগছে, জ্বর লাগছে, ভেতরটা হাত পা খুব যন্ত্রণা করছে।
তখন দিদিরা ভাবে যে এতক্ষণ কাজ করেছি, জলের কাজ করেছি, আজকে সকাল থেকে প্রচুর খাটুনি গেছে, আরও ঘর ফর পরিষ্কার করতে হয়েছে, তো ওই জন্য মনে হয় জ্বর আসছে। দিদি কী করে, রাত্রিবেলা খাবার খায়, খাবার খেয়ে ওষুধ যা ছিল জ্বরের খেয়ে দিদিরা ঘুমিয়ে পড়ে, ভাবে পরের দিন সকালবেলা ঠিক হয়ে যাবে, জ্বরটা নেমে যাবে। পরের দিন সকালবেলা দিদির যে মানে বাবার যারা ভাই রয়েছে, সেই বাবার ভাইয়েরা যতগুলো ছেলে মেয়ে সবাই বাচ্চা বাচ্চা, মানে খুব একটা বাচ্চা নয়, এই মোটামুটি 7-এ, কেউ কেউ 9-এ, কেউ 8-এ, এরকম পিটুপিটি সবাই সবাই ডাকতে আসে দিদির বাবাকে খোঁজ করার জন্য। যে হিসেব মতো দিদির বাবা যেহেতু সবার বড় ছিলেন, তাহলে বর জ্যাঠা হবে, তো ওই বাচ্চাগুলো সবাই মিলে বলতে আসে দিদিকে ডেকে যে এই দিদি, বরজাটা কোথায় রে, বাবারা সবাই মিলে বাজার করতে যাবে, তো বরজাটাকে নিয়ে যাবে, সকালবেলা থেকে বরজাটাকে দেখতে পাচ্ছি না। এই কথাটা বলবে বলে ওরা ঘরে আসে। ঘরে যখন ঢুকছে তখন ওরা বর জেঠিমাদের, মানে দিদির যে মা, ওনাকে জিজ্ঞাসা করে যে কি গো বর জেঠিমা, বরজাটা কোথায়? তখন বর জেঠিমা বলে, দেখ বাবা, আমি তো সকালবেলা উন্নতি করে ছাদে গেছিলাম জামা কাপড় শুকোতে দিতে, আমি তো বলতে পারবো না, তোর দিদি ঘরে ছিল, তোর দিদিকে জিজ্ঞাসা কর। তখন বাচ্চাগুলো বলে, দিদি কোথায়? বলছে ঘুমোচ্ছে, আমি মাত্র ডেকে এলাম, ওঠেনি এখনো, দেখ তোরা গিয়ে ডাক, উঠে পড়বে। তো দিদির মায়ের বক্তব্য অনুযায়ী ওরা শোনে যে দিদি ঘুমাচ্ছে। ওরা যখন ঘরের ভেতর ঢুকে দেখে দিদিটা চোখটাকে খুলে বড় বড় করে উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে চুপ করে শুয়ে আছে, কোনো শরীরে নড়াচড়া নেই, কোনো মানে এমন মনে হচ্ছে যেন একটা নিথর দেহ শুয়ে আছে, খালি চোখটাকে বড় বড় করে খোলা, উপর দিকে তাকিয়ে চুপ করে শুয়ে আছে। ওরা হঠাৎ করে জিনিসটা দেখে একটু ঘাবড়ে যায়। তা ওরা যায়, গিয়ে বলে, এ দিদি ওর না, বজ্জাটা কোথায় রে, দেখ না বাবারা সব দাঁড়িয়ে আছে, বলছে বাইরে বাজার করতে যাবে, বজ্জাটাকে খুঁজে পাচ্ছে না, তুই জানিস বজ্জাটা কোথায় আছে? তো এই কথাটা অনেকবার ওরা রিপিট করে যে এ দিদি ওর না, এ দিদি কোথায় আছে বজ্জাটা, বল না। ওরা যখন 4-5 বার সবাই মিলে জিজ্ঞাসা করছে, তখন সেই দিদিটা না উপরে এমনি করে তাকিয়েছিল, জাস্ট চোখটা বড় বড় করে, আর এরকম খাটের পাশে বাচ্চাগুলো এসে দাঁড়িয়ে ওকে জিজ্ঞাসা করছে দিদিটাকে, ও এমনি করে তাকিয়ে না, এমনি করে জাস্ট বাচ্চাগুলোর দিকে তাকায়, খাটটাকে বেঁকিয়ে, মানে আর কোনো রিয়াকশন নেই, খালি চোখটাকে বড় বড় করে উপর দিকে তাকিয়ে বাচ্চাগুলোর দিকে এমনি করে ঘুরে। বাচ্চাগুলো দেখে এতটা ভয় পেয়ে যায় ওখান থেকে না, চিৎকার করে, যারা 2-3 জন এসেছিল, 2-3 জনের মধ্যে সবাই ওখান থেকে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায়। এবার এত চিৎকার হচ্ছে শুনে যে বর জেঠিমা, মানে দিদির যিনি মা ছিলেন, উনি ঘরে ছুটে আসে, বলে বাইরে রান্না করছিলেন উনি, বাইরের ওনার রান্নাঘর, উনি রান্না করছিলেন, উনি ছুটে এসে বলেন যে এই কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? তখন ওরা সবাই বলে, ও বর জেঠিমা দেখো না দিদি কিরকম করছে। এবার বর জেঠিমা ভাবে যে কালকে দিদির শরীর খারাপ ছিল, জ্বর জ্বর বলছিল, শরীরে ব্যথা বেদনা বলছিল, তাহলে কি শরীরটা আরো বেশি খারাপ করলো, কিরকম করছে মানে। বর জেঠিমা ভেতরে যখন যায়, ভেতরে গিয়ে দেখে যে দিদিটা মাথার পুরো চুল খুলে না, পা দুটোকে এরকম ভাবে তুলে এরকম ভাবে মুখটা বুঝে বসে আছে ভিতরে, মানে বিছানায় ওরকম ভাবে বসে আছে। এবং ওর মা যখন যায়, ওর মা গিয়ে বলে যে এই মানা কি হয়েছে, তুই এরকম ভাবে বসে আছিস কেন, ওরা তোকে দিকে ভয় পেয়ে যাচ্ছে, কি হয়েছে রে? ও কোনো প্রতি উত্তর করে না, কিচ্ছু বলে না, পুরো মুখ বন্ধ। ওর মা এবার জিজ্ঞাসা করার পরে ওর মা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে গিয়ে বাচ্চাগুলো বলে, চল তো ঢং হয়েছে সব, সকালবেলা ঘুমতে করে খেতে কাজ নেই, রং করে বসে আছে, চুল ফুল করে, চল তোরা বাড়ি চল, দেখ তোর বজ্জাটা সামনে কোথাও দোকানে গেছে, চলে আসবে এক্ষুনি। ওরা সেরকমভাবে জিনিসটাকে পাত্তা দেয় না। তারপর যখন সারাদিন মোটামুটি এরকমভাবে এদিক ওদিক করে কেটে যায়, সন্ধেবেলা যখন সন্ধে হয়, তখন দিদিটা, মানে সারা সকাল তারপর থেকে দিদিটা নাকি শুয়েছিল, ওঠেনি আর। তারপর যখন সন্ধে হয়, ওর মা ঘরের মধ্যে সন্ধে দিতে আসে, ওরা নিজের ঘরেই রয়েছে, কিন্তু ওই যে ঘরটা পরিষ্কার করতে গেছিল সেই ঘরটাতে আর নেই, ওর নিজের ঘরে এসে শুয়েছিল। যখন ওর মা ঘরে এসে সন্ধে দিতে আসে, তো সেই সময় সন্ধে দেওয়ার ব্যাপার মানে হচ্ছে, যেহেতু একটা ঘরে মারা গেছে, সেই জন্য যে বাড়িতে মারা গেছে সেই বাড়ির যেহেতু বংশের সবার অসহ্য, সেই বাড়িতে কেউ কোনো রকম ঠাকুর দেবতা কিছু ছুতে পারবে না। তো সন্ধে দেওয়া মানে সেই সময় এরকম ছিল, ঠাকুরের কাছে এসে খালি হাত জোর করে প্রণাম করা, ব্যাস এইটুকুই, না শাক বাজানো, না ঘন্টা, না কোনো রকম
মন্ত্রোচ্চারণ কিছু নয়, খালি হাত জোড় করেছে ঠাকুরের কাছে প্রণাম করা, ব্যাস। তো যখন প্রণাম করতে আসে, ওদের ঠাকুর যে ঘরটা, ঠাকুরের ঘরে একটা ছোট বাল্ব লাগানো ছিল। তো ওই বাল্বটা, ওর মা, ঘরটা পুরো অন্ধকার ছিল, ওর মা ঘরে এসে সন্ধ্যে দেখাবে, মানে সন্ধ্যের সময় ঘরে আলো জ্বালতে হয়, তো ঘরে আলোটা জাস্ট সুইচটা অন করে, আর একই সাথে ঘরের লাইটের সুইচ অন করে, একই সাথে ওই ঠাকুরের জায়গায় যে বাল্বের সুইচটা ওটাও অন করে। হঠাৎ করে তখন দিদি শোয়া থেকে উঠে বসে পড়ে বলে, মানে নিজের ভয়েসেই, যে ঘরের লাইটটাকে অফ করো। এবার ওর মা তখন হাত পা ধুয়ে এসছে বাইরে থেকে, হাত পা ধুয়ে না শাড়ির আঁচলে হাতে না মুছতে মুছতে বলে, সন্ধে হয়ে গেছে, এখনো ঘরে অন্ধকার করে বসে রয়েছিস, একটা ঘর গৃহস্থের লক্ষ্মীশ্রীর ব্যাপার নেই, এখন আলো বন্ধ করা যাবে না, এখন ঘরে আলোটা জ্বলবে। ওর মা খালি এইটুকু কথা ওকে বলেছে। এরপর থেকে ওর, মানে ওর মায়ের প্রতি এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে বিছানা থেকে নিচে লাফিয়ে পড়ে ওর মাকে, ব্লাউজটা যে পরেছিল, ওর মাকে ব্লাউজটা এমনভাবে টেনে ধরে যে ওর মায়ের ব্লাউজটা এই জায়গা থেকে এতখানি ছিঁড়ে আসে, মানে ছিঁড়ে চলেছে, পুরো হাতের আঙুলগুলোর মানে ব্লাউজটার ভেতরে ঢুকে গেছে, এরকমভাবে টেনে ধরেছে। ওর মাকে ওরভাবে টেনে ধরে বলে, আচ্ছা ওই দিদিটার একটা দাদাও আছে, মানে ওর থেকে বয়সে বড়, ওই দিদিটা যার কথা বলছি ও বোন হয়, আর ওর দাদা সে সময় কাজ করতো, কাজে গেছে বাইরে। তো ওর মাকে ওরকম ভাবে টেনে ধরে বলে যে, কি বললাম কথাটা কানে যায়নি, বলছি না লাইটটাকে অফ করতে, মাথায় ঢুকছে না কথা কি বলছি আমি। দিদিটার এরকম, মানে এই দিদিটা না যার কথা বলছি, দিদিটা যথেষ্ট শান্তশিষ্ট, মানে এরকম নয় যে সব কথায় 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 রাগ করে, এরকম যথেষ্ট শান্তশিষ্ট ভদ্র স্বভাবে। তো ওর মা ওই সময় ওইভাবে ওকে দেখে না খুব জোর ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে ওর মা না পুরো ওই জায়গায়, মানে ওর মা, ও দিদিরা বলছে যে আমি যখন পরে শুনি সবার কাছ থেকে ঘটনাটা, আমার মা যখন আমাকে বলছে, আমার মা বলছে আমি যে চিৎকার করবো আমার গলা থেকে যেন আওয়াজ বেরোচ্ছে না, পাশে ঘর, সব ভাইদের পাশে ঘর, বলছে আমি যে চিৎকার করবো আমার ঘর থেকে, আমার আওয়াজ শুনে যে আশেপাশের ঘরে যারা আছে তারা যে আসবে, আমি চিৎকার করবো সেইটুকু পর্যন্ত গলার জোর আমার নেই, মানে আমার এমন মনে হচ্ছে আমি স্টিভ হয়ে গেছি এখানে, জাস্ট লাইক এ, মানে পাথরের মূর্তির মতো। না আমার পা নড়ছে যে আমি এখান থেকে ছুটে পালিয়ে যাবো, আর না আমার গলা থেকে ভয়েস বেরোচ্ছে যে আমি চিৎকার করে কাউকে ঘরের মধ্যে রাখবো। ওই দিদিটা ওরকম ভাবে বলে, এরকম ভাবে হাতটাকে না আস্তে করে ছেড়ে দিয়ে মাথাটাকে এরকম ভাবে ঘুরিয়ে আবার আলোটাকে নিভিয়ে দিয়ে ঘরে বিছানায় গিয়ে বসে। ওর মা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে না লাস্টে কোন রকমের হাতটা দিয়ে, ওদের একটা দেরাজ মতো ছিল, আগেকার দিনের ঘর তো, সেই কালো কাঠের যে দেরাজ গুলো হয়, সেই দেরাজের একটা কর্নারকে এরকম ভাবে কোন রকমের হাতটা দিয়ে ধরে ওর মা আস্তে আস্তে, মানে একটু সম্বিত ফেলে ওর মা আস্তে পেছন দিকে হেঁটে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে ওদের পাশের ঘরে যে ভাইয়ের ঘর পড়ে, ছোট ভাইয়ের ঘর, সেই ছোট ভাইয়ের ঘরে গিয়ে না ওর মা খালি জোরে জোরে হাঁপাচ্ছে। এবার ছোট ভাইয়ের যে মেয়েরা, ছেলে মেয়েরা, তারা ঘরে বসে পড়ছে, আর ছোট ভাইয়ের যে বউ, সব বেটা ছেলেরা বাইরে কাজে গেছে, ছোট ভাইয়ের যে বউ তিনি বাচ্চাগুলোকে বসে পড়াচ্ছে। এবার বাচ্চাগুলোকে বসে পড়াচ্ছে বলতে আমার মনে হয় মোস্ট প্রবাবলি একটা বাচ্চা, মানে একটা বাচ্চা পড়ে যে, আর আরেকটা বাচ্চা খুব ছোট, মানে একদম হয়েছে সবে হয়তো সদ্য যাতে এরকম হবে, ওই 4-5 মাস বয়স হবে এরকম, বাচ্চাটাকে কোলে নিয়ে একটা বাচ্চাকে পড়াচ্ছে। আর ও সে সময় ঘরে থেকে বরজেঠিমা হাঁপায় জোরে জোরে, যে মানে এরকম দরজাটাকে ধরে না এরভাবে হাঁপাচ্ছে। উনি জিজ্ঞাসা করে, মানে যে ছোট ভাইয়ের বউ, উনি জিজ্ঞাসা করে যে কি হয়েছে বটি, শরীর খারাপ হচ্ছে নাকি, বলে ও বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে রেখে ওকে ধরে ঘরের মধ্যে বিছানায় বসায়, জল দেওয়ার পরে ও যে বড় বৌদি, যে মানে যে বরজেঠিমা যার কথা বলছি, উনি সব ঘটনাটা বলে, কি হয়েছে, ঘরেতে গেছিল এরকম এরকম করছে। তখন এবার ও বৌদিটা শুনে, মানে যে কাকা, মানে ছোট ভাইয়ের যে বউ, উনি শুনে জিনিসটা বুঝতে পারে, এবং উনি আস্তে করে বেরিয়ে গিয়ে বরজেঠিমার যে ঘরটা, মানে দিদির যে ঘরটার বাইরে থেকে হ্যাজবলটা লক করে দিয়ে উনি বলেন ওই দিদিটার মাটাকে, তুই আমার ঘরে বসো, যতক্ষণটা ওদের বাবা আসছে তুই আমার ঘরে বসো, বলে রাত্রিবেলা ওই সন্ধ্যে থেকে নিয়ে শুরু করে রাত্রিবেলা 9:30 অবধি, 9:30-10 অবধি ওই দিদিটার মাটা ওদের ঘরেই ছিল, তখন থেকে তারপর থেকে ঘরে যায় না। এবার ওই দিদিটা 9:30-10টার সময় ওই দিদিটার যে দাদা যিনি কাজে যান,
কাজ করেন, যাকে এরকম ভাবে যে বিহেভ করছে ওর যে দাদা, উনি আসে। এসে উনি একদম স্ট্রেট ঘরে গিয়ে জুতোটা খুলতে চায়, ঘরে ঢুকবে বলে। তখন ঘরে ঢুকবে বলে জুতোটা খুলতে যাচ্ছে, আর তখন ওর ছোট ভাইয়ের ঘরে যে ওর মা বসে আছে, তখন ওর মা ওদের ঘরের জানলা থেকে ওদের ঘরটা দেখা যায়, তো পাশাপাশি ঘর, তো তো ঘরের জানলা থেকে হাতটা বাড়িয়ে বলে যে বাবু ঘরে ঢুকিস না, ঘরে ঢুকিস না, এই ঘরে, এই ঘরে। এবার ও জুতোটা খুললে ঘরে ঢুকতে যাবে, তখন বলে কি হয়েছে, বলে এই ঘরে আয়, এই ঘরে আয় বলে ও ওই ঘরে গেছে। এবার ওই ঘরে যেতে তখন ওকে সব ঘটনাটা বলেছিল। বলার পরে ও বলছে যে জিনিসটা তো ঠিক নয়, কারা আসুক আমি দেখছি, যে বলছি বলি। বা রাত্রিবেলা যখন বাড়ির সবাই, সব ব্যাটা ছেলেরা বাড়িতে আসে, দিদিটার বাবা আসে, ওরা বাজার ফাজারে গেছিল, যখন সবাই আসে তখন এবার বলছে যে দিদিটা মানে দিদিটার যে মা যা যা কিছু ঘটেছে সব কিছু বলেছে। তো সবাই মিলে বলে যে মেয়েটা ঘরে একা আছে, চলো ঘরে গিয়ে ভিতরে ঢুকে দেখি। ওরা যখন ঘরে হ্যাজবলটা লকটা খুলে ঘরে ঢুকে ভিতরে দরজাটা ওপেন করে, লাইটটা জ্বালায়, একটা নর্মাল শুয়ে আছে, কোনো ব্যাপার, মানে একটা মানুষ যেরকম নর্মাল শুয়ে থাকে সেরকম শুয়ে আছে, গায়ে চাদর চাপা দিয়ে। তো সবাই মিলে ডাকে গিয়ে ডাকতে, তখন ওর চোখটা খুলে এরকম তাকায়, তাকিয়ে বলে যে হ্যাঁ বলো কি হয়েছে, ডাকছো কেন? একদম নর্মাল, একটা নর্মাল মানুষ যেরকম শুয়ে থাকলে তাকে ডাকলে যেরকম সে উঠে বসে বলে যে হ্যাঁ বলো কি হয়েছে, ও উঠে বসে বলছে হ্যাঁ বলো কি হয়েছে। তখন ওর কাকারা বলছে যে কি শুনলাম তুই নাকি এরকম করছিস, শরীর খারাপ লাগছে। ও তখন বলে আমি কই না তো, আমি তো ঘুমোচ্ছিলাম, কি জানি ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা খেলাম কি না খেলাম কি মনে পড়ছে না, কি জানি কি কেন বলো তো, শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে, এতে সেই জন্য শুয়ে আছি। আমি তো ভাবছি মনে মনে মা ঘরে আসছে না কেন এখনো, তখন ভাবলাম যে এর কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে, হয়তো সব বাজার দোকান এনেছে সেগুলো গোছাচ্ছে, হয়তো সেই জন্য ঘরে আসেনি। বলো কি হয়েছে, একদম জাস্ট বি নর্মাল, কোনো রকম কোনো অ্যাবনর্মালিটি নেই, কোনো কিছু নেই। ওরা তখন ঘর থেকে কথা বলে বেরিয়েছে, বলে না না কিছু না, ঠিক আছে তুই খেয়ে নে, খাবার খেয়ে নে, খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়। তো ঘর থেকে বেরিয়ে আসার পরে সবাই ওর মাকে বলে যে তুমি সারাদিন কাজকর্ম করছো, কিছু হয়নি, দেখো মেয়েটার এমনি শরীর খারাপ, তুমিও হয়তো কিছু ভুলভাল দেখেছো, কিছু হয়নি, যাও শুয়ে পড়ো তুমি। তারপরে যখন এই কথাটা বলার পরে ওর মা বলে যে ঠিক আছে তোমরা বসো, যেহেতু এক পরিবারের সবাই, তো বলে তোমরা বসো, আমি খাবার দিচ্ছি, খাবার বাড়ছি। সবাই খেতে বসে, আর ওর যেহেতু শরীর খারাপ ওকে একটা আলাদা প্লেটে করে খাবার দিয়ে ওই যারা ভাই বোন আছে ওদের দুজনকে বলে যে তোরা গিয়ে দিদিকে খাবার দিয়ে। ওরা খাবার দিতে যায় ঘরে একটা প্লেটে করে, খাবার দিতে গিয়ে একটা না বাসন হাত থেকে পড়ে গেলে যেরকম আওয়াজ হয় ঘর থেকে সেরকম আওয়াজ হয়, আর দুটো বাচ্চা না খুব জোরে চিৎকার করে ওঠে, বাবা গো বলে এরকম ভাবে চিৎকার করে ওঠে। তখন চিৎকার করে উঠেছে, তখন ওরা ঘরে এসেছে, মানে ওরা মানে বাবার যারা ভাই, যারা যে ওই দিদিটার নিজের দাদা, ওরা ঘরে এসেছে। ঘরে এসে দেখছে যে ওই দিদিটা খাটের ওপর উবু হয়ে বসে, না বাচ্চাটা নিচে দাঁড়িয়ে ছিল খাবারটা দিতে এসেছিল, আর দিদিটা খাটের ওপর উবু হয়ে বসে বাচ্চাটার গলাটাকে এরকমভাবে টিপে ধরেছে। আর আরেকটা বাচ্চা যে সেই বাচ্চাটা বাবা গো বলে চিৎকার করে, দুজনে মিলে গেছিল, আরেকটা যে বাচ্চা ওই বাচ্চাটা বাবা গো বলে চিৎকার করে উঠেছে। ওরা তাড়াতাড়ি করে ঘরের মধ্যে এসে দিদিটাকে ছাড়িয়ে কোনো রকমে, মানে তিনজন চারজন মিলেও ছাড়তে পারছে না, এত ও শক্তি দিয়ে চেপে ধরে আছে, কোনো রকমে ছাড়িয়ে বাচ্চাটাকে সাইডে নিয়ে আসার পরে ওরা মানে সেকেন্ডের মাথায় বুঝে যায় যে কিছু ব্যাপারটা ঠিক নয়। তো ওরা কি করে, ওই রাত্রিবেলায় একটা মসজিদ থেকে, সামনে ওদের বাড়ির সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদটা থেকে না একটা পীরকে ডেকে নিয়ে আসে ঘরেতে। উনি ওনাদের খুব চেনা জানা ছিলেন, বাড়ি যা কোনো কিছু যাবতীয় যা কিছু তখন আসতেন, তখন ওনারা বলেন যে আমার এরকম ঘরেতে মারা গেছে, এরকম অসুখ। প্রথমে আসতে চাইছিল না পীর বাবাটা, জানি না কিছু রিজন থাকবে হয়তো ওনাদের, কিন্তু তারপরে অনেক যেহেতু অনেক দিনকার জানা পরিচিত, অনেক দিনকার উনি চেনেন ওনাদেরকে, সেই জন্য ওনারা বলেন ঘটনাটা যে এরকম খুব বিপাকে পড়েছি বাবা, তুমি প্লিজ একবার চলো দয়া করে, নাহলে রাত্রিবেলা ঘরেতে মেয়েটাকে নিয়ে থাকা যাবে না। তো উনি আসেন, এসে উনি দেখে উনি মেন দরজা থেকে দাঁড়িয়ে থেকে উনি খালি মেয়েটাকে দেখে উনি বলেন যে এখানে কাজ হবে না, তুমি ওকে নিয়ে
মসজিদে এসো। তখন ওরা বলেন যে এরকম অসহজ গায়ে মসজিদে যাব, এটা ঠিক হবে? এখন তো মনে হয় যাওয়াটা উচিত নয়, মানে ঠিক নয় এরকম গায়ে মসজিদে যাওয়াটা, ঢোকাটা উচিত নয়। আমাদের যেহেতু আমরা মন্দিরে ঢুকি না, তো ওটাও ওনাদের এক ধরনের ধর্মীয় স্থান, ঢোকাটা উচিত নয়। তখন উনি বলেন যে তাহলে এক কাজ করো, মসজিদের যে গেটের বাইরেটা যেখানে, সেইখানটা অবধি অন্তত ওকে নিয়ে এসো। তো উনি বলেন যে আমি যাচ্ছি মসজিদে, তুমি নিয়ে এসো। ওই দিদিটার যে দাদাটা দিদিটার হাত ধরে, বাকি যে কাকারা রয়েছে তারা হাত 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 ধরে ওকে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। যখন নিয়ে যাচ্ছে ওকে, ওর এমনি ঘরের একটা জামা পরেছিল নাইটি টাইপের, তো ওর মাকে বলে যে ওকে জামা ফামা কিছু পরাতে হবে না, ওকে গায়ে খালি একটা ওড়না দিয়ে দাও, দিয়ে নিয়ে যাচ্ছে। তো গায়ে ওড়না দিয়ে, ওর বাবা মা বলে গায়ে একটা ওড়না দিয়ে দাও আর ভিতরে একটা কিছু পরিয়ে দাও। ওইটুকু টাইম ওই মানে ওই দিদিটার মা ছিল, আর ওই দিদিটার মায়ের যে জাগুলো ছিল ওরা 2-3 জন ঘরের ভেতরে ছিল, আর যে বাবা কাকারা দাদা ওরা সব বাইরে চলে যায় ওই কিছু স্পেসিফিক কিছু টাইমের জন্য। খালি ঘরের দরজাটা বন্ধ করে যে ওকে একটুখানি ঠিকঠাক করে দেবে, নিয়ে বেরোবে ওকে। খালি ওকে গায়ে ওড়নাটা দিয়েছে, ও ঘরের দরজাটাকে ওদেরকে ঠেলে ফেলে দিয়ে ঘরের দরজাটাকে খুলে ও বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে গিয়ে সেকেন্ডের মাথায় সিঁড়ি দিয়ে ওপর উঠে ছাদে চলে যায়। এবং সেই সময় ছাদে একটা ভাইয়ের বউ ছাদে জামা কাপড় তুলতে গেছিল। ও এবার ওরা নিচের যারা ভাই দাদারা যারা সব দাঁড়িয়ে ছিল, বাবা কাকা দাদা যারা দাঁড়িয়ে ছিল, তারা এরম ভাবে দেখে এই মানা বলে এমনি ভাবে ছুটে ও ছুটে উঠছে, ওর পেছন পেছন ওরা ছুটে উঠে। এবার ও যেহেতু আগে ছুটে উঠছে, ও ছাদে উঠে যায়। আর যিনি ছাদে জামা কাপড় তুলছিলেন, যে ভাইয়ের বউটা, ও ছাদে দেখতে পায় এরকম, ও ছাদে এরম ভাবে উঠেছে। ও ছাদে সিঁড়ি দিয়ে ওপরে উঠে না, ছাদের যে রেলিং গুলো আছে, যে এতখানি মতো রেলিং দেওয়া থাকে, যেটা ওই রেলিংটার উপর উঠে পড়ে, এবং ওই উঠে পড়ে ওই অবস্থাতে ওর নিচের দিকে এমনিভাবে তাকাচ্ছে। আর ওই ছাদে যেহেতু ওই একটা ভাইয়ের বউ ছিল, ও কি করে এমনি করে হাতটাকে ধরে ওর ধরে বলে, এই তুই ওপর উঠেছিস কেন, নিচে না, তুই ছাদে কি করতে এসেছিস, তুই বাইরে যা, ওদের সাথে যা, তুই ঘরে যা। এরকম ভাবে বলতে যখন হাতের ভাবে ধরে আছে না, তখন ওই দিদিটা বলছে যে কাম্মা আমাকে ছেড়ে দাও, আমাকে নিচে থেকে ডাকছে, আমাকে বলছে তুই একটা পা বাড়া, আমি তোকে ধরবো। আমাকে খালি একটা পা, মানে ও রেলিং এর ওপরে দাঁড়িয়ে আছে, একদম যে ছাদের ধারে ধারে যে রেলিং গুলো দেওয়া থাকে ওই রেলিংটার ওপরে দাঁড়িয়ে আছে, আর ওই কাকিমাটার হাতের ভাবে চেপে ধরে আছে। আর সেই অবস্থাতেও বলছে যে আমাকে বলছে তুই একটা পা বাড়া, আমি তোকে ধরবো। মানে ও একটা পা বাড়ালে রেলিং থেকে নিচে পড়ে যাবে, এবং 2 তলার ওপরে ঘর, মানে 2 তলার ওপরের যে ছাদ 3 তলা থেকে ও নিচে পড়ে যাবে, এবং নিচে পড়ে গেলে সঙ্গে সঙ্গে ওকে মেরে ফেলবে। খালি একটা ও হাতটা চেপে ধরে আছে, আর ও খালি একটাই কথা বলছে, আমাকে ছেড়ে দে কাম্মা, আমাকে বলছে খালি একটা পা বাড়া, আমি তোকে নিচে দেবো। এবার এই সময় কথোপকথনে যারা পেছনে বাবা কাকারা ছিল, সেই সময় ওরা ওপরে চলে আসে। উপরে এসে ওকে ওখান থেকে নিচে নামিয়ে বলে কিছু আর দেওয়ার দরকার নেই, আমরা ওকে নিয়ে যাচ্ছি, খালি গায়ের ওড়নাটা ওকে দিয়ে না। ওকে যখন নিয়ে যাচ্ছে বাড়ি থেকে মসজিদ, তার মিনিমাম 5-7 মিনিট মতো দূরত্ব হবে, ওকে যখন নিয়ে যাচ্ছে, ওনার হাতটা ওর হাতটা যে ধরেছে, যে ওর একদিকের হাতটা ওর ভাই ধরেছে নিজের যে দাদা, আর আরেক দিকের হাতটা ওর কাকা ধরেছে। যে হাতটা ধরেছে না ওর, ও হাতটা এরকম এরকম করছে, এরকম মানে চিমটি কাটছে, এরকম করে হাতটা এরকম করছে হাতটা। আর ও যে ধরে আছে, মানে হাতের নখগুলো পুরো হাতের এই দিকে মানে গেঁথে যাওয়ার উপক্রম, এমন ভাবে ধরছে। আর এবার ওকে ঘর থেকে বেরিয়ে নিয়ে গিয়ে মসজিদ অব্দি যতক্ষণে নিয়ে গেছে না, তখন এই যে জায়গাটা এরকম ভাবে যে গেঁথে ধরেছে হাতটা, এই জায়গাগুলো থেকে না ব্লাড বেরোচ্ছে, তখন মানে কেটে গেছে, পুরো ছড়ে গেছে, ভিতর অব্দি নখ গেঁথে গেছে ওর কাকার। আর এমনি করে এরকম করছে, আর বলছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস, ছেড়ে দে আমাকে ঘরে যেতে দে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস, ছেড়ে দে আমাকে। কন্টিনিউয়াস রাস্তার বলতে আছে, হাতটাকে এরকম করছে। ওকে যখন মসজিদে নিয়ে গেছে, মসজিদের বাইরের জায়গাটাতে, এদের যেহেতু অসহজ ছিল, এরা তো মসজিদে নিয়ে ঢুকতে পারবে না, বলেছে ওনাকে পীর বাবা বলেছে খালি গেটের মুখটাতে আসতে। কিন্তু এই যে দিদিটা গেটটাকে কিছুতে, মানে বাবা কাকারা ওই সামনেটা অব্দি জাস্ট চৌকাটটার এক কদম পেছনে দাঁড়িয়েছে, চৌকাটের একটা স্টেপ পেছনে দাঁড়িয়েছে। ওকে যে ওই একটা স্টেপ সামনে নিয়ে যাবে ঠেলে, এরা পারছে না, চৌকাট ডিঙানো তো দূরের কথা, ওই একটা স্টেপ এরা সামনে নিয়ে যেতে পারছে না ওকে।
কোনো রকমভাবে ওকে নিয়ে যায় ওইখানে মসজিদ অবধি। তখন ওইখানে যে পীর বাবা আছে উনি ওইখানের আরও যারা ওনার সাথে সহকর্মী রয়েছে, আরও যারা ওখানকার পীর রয়েছে, উনি সবাইকে ডেকে আনেন। ডেকে এনে ওই সামনেটাতেই দাঁড়িয়ে ওনারা 5-6 জন মিলে ওকে বসাতে বলে ওই জায়গাটাতে। ওরা কিছু বিছিয়ে ফিছিয়ে দেয়, মনে হয় কিছু জল ফল ছিটিয়ে জায়গাটাকে পবিত্র করে দিয়ে ওকে ওখানে বসাতে বলে। ওকে বসিয়ে ওইখানে জিজ্ঞাসা করে যে তুমি কে, তুমি আচ্ছা ওকে যেখানে বসিয়েছিল না ওখানে একটা ওকে চট মতো বিছিয়ে দিয়েছিল। ওই চটটার তলায় না একটা কিছু ওরা লিখে দিয়েছিল, মানে ওই পীর বাবা যারা একটা লেখা কাগজ মুড়ে ওই চটটার তলায় ঢুকিয়ে দিয়ে ওর উপরে চটটা পেতে ওর উপরে বসিয়েছিল। ও যে বসেছে না চটটার উপরে, বসে এরকম এরকম করছে, এরকম এরকম করছে, মানে উঠে যেতে চাইছে চটটার ওপর থেকে, ও বসতে চাইছে না চটটাতে। কিন্তু ওকে চেপে ধরে ওর বসে আছে আর ওর দুটো হাতকে দুদিক দিয়ে দুজন এরকম ভাবে চেপে ধরে রেখে দিয়েছে। এবার ওরা ওখানে তারপর জিজ্ঞাসা করে যে কেন তুমি, কে তুমি, কেন ওকে এরকমভাবে ডিস্টার্ব করছো, কেন ওকে বিরক্ত করছো, এরকম একটা বাচ্চা মেয়েকে কেন তুমি এরকমভাবে নিজের শরীর ওকে ওর ভেতরে ঢুকে কেন ওকে তুমি হ্যামার করছো, ওকে কেন ক্ষতি করছো। ওকে কোয়েশ্চেন করার পরে ওই দিদিটা বলে যে আমি যেখানে গেছি ওখানে ওখানে আমার কেউ নেই, আমি এই তো কিছুদিন আগে মরেছি, আমি তো ওর 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 আমি কাকিমা দিদা হই, আমি এই কিছুদিন আগে মরেছি, আমি যেখানে গেছি ওখানে কেউ নেই, ওখানে অন্ধকার, আমি একা থাকতে পারছি না। তখন এরা বলে পীর বাবারা, মানে পীর বাবা যারা ছিলেন ওখানে 5-6 জন মিলে, তারা বলেন যে তুমি ওকে কেন ধরেছো, কি করে তুমি ওকে ধরলে। তখন বলছে যে ও যখন ঘরটা পরিষ্কার করতে এসেছিল ওই ঘরেই খাটের পায়ার কাছে আমি বসেছিলাম, ও যখন ঘরটা মুছছে তখন ওর চুলটা খুলে গিয়ে আমার গায়ে লাগে, তখনই আমি ওকে ধরি, আমি ওকে ছাড়বো না, ওকে আমি আমার সাথে করে নিয়ে যাব, আমি যেখানে আছি ওখানে আমি সম্পূর্ণ একা, কেউ নেই, আমি ওখানে থাকতে পারছি না। তখন আরও যারা ওর বাবা কাকারা যারা ছিল তারা বলে কেন, ওখানে তো কাকা আছে, মানে ওর যে বাবা, ওর বাবা বলছে যেহেতু ওর বাবার কাকিমা, ওর বাবা বলছে যে কেন ওখানে তো কাকা আছে, বাবা আছে, যাও ওখানে। তখন ও বলছে, মানে ওকে যে ধরে আছে দিদিটাকে, ওর ভেতর থেকে বলছে কেউ নেই, তোর কাকা নেই, তোর বাবা নেই, কেউ নেই, ফাঁকা অন্ধকার মাঠ, আমি ওখানে একা থাকতে পারছি না, আমি ওকে নিয়ে যাব আমার সাথে। তারপরে অনেক কিছু ওরা ঝাড়ায় ভেতরে, ওদের যে পানি পড়া হয় যেটা ভেতরে নিয়ে আসে, নিয়ে এসে ওকে খাওয়ায়, খাওয়ানোর পরে ওকে একটা হাতে মাদুলি বেঁধে দেয়, বেঁধে দিয়ে বলে যে এই মাদুলিটা কোনোদিন খুলবে না, এখনো দিদি ওই মাদুলিটা পড়ে আছে হাতে এই জায়গাতে, তো বলে কোনোদিন ওই মাদুলিটা তুমি খুলবে না, তুমি ওই মাদুলিটা সবসময় পড়ে থাকবে। তো তারপর থেকে এখনো অবধি আর কিছু হয়নি, দিদির সুস্থ আছে, ভালো আছে। তারপরে শ্রাদ্ধ শান্তি যা কাজকর্ম ছিল সব ঠিকঠাক ভালোভাবে হয়ে যায়। তো এই ছিল ঘটনা। আমি দিদিদের কাছ থেকে যখন ঘটনাটা শুনেছি আমি ভাবলাম যে তোমাদের সবার সাথে ঘটনাটা শেয়ার করা যাক। তোমাদের কেমন লাগলো ঘটনাটা তোমরা জানিও, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও, কমেন্ট করে দিও একটা মিষ্টি করে, যে তোমরা কে কোথা থেকে ঘটনা শুনছো, তোমাদের কারোর কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তোমরা আমাকে পাঠাতে পারো, কমেন্ট বক্সে পাঠাতে পারো, বা আমার ফেসবুক আইডি অনন্যা কোলে আমার ছবি দেওয়া আছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে, আমাকে ইনবক্স করতে পারো তোমাদের কোনো জানা থাকলে ঘটনা, সেই ঘটনা আমি আমার চ্যানেলে বলবো, পড়ে শোনাবো তোমাদের নাম নিয়ে। আর আজকের মতো টাটা, বাই, গুড নাইট।